তুমি চলে যাচ্ছ ইরফান ভাই? আমার ছোট পাখির অনুষ্ঠান খেয়ে যাবে না? পাশ থেকে আরাফাত অবাক হয়ে একই শব্দ আড়ালো। ছোট পাখি? ছোট পাখি? এই ছোট পাখিটা কি রে? এটার আবার অনুষ্ঠানও হয় নাকি? শাওন ছোট ছোট মুখে একরাশ বিরক্ত নিয়ে বলল, ও মা, তুমি ছোট পাখি চেনো না? তোমার ছোট পাখি নেই নাকি আরাফাত ভাইয়া? আরাফাত বোকা বোকা কণ্ঠে বলে বসল, না তো। তোর ছোট পাখিটা একটু দেখাতো ভাই, দেখি কোনটাকে ছোট পাখি বলে। শাওন ফট করে নিজের লুঙ্গিটা উঁচিয়ে আরাফাতকে দেখিয়ে ফোকলা দাঁতে হেসে বলল, এই যে দেখো, আমার ছোট পাখিটা একদম ছোট হয়ে গেছে। এটাতে খুব ব্যথা, জানো? আরাফাত ফাঁকা ঢোক গিলল। এতক্ষণের সবটা বুঝতে পেরে মুহূর্তে তার মুখটা লজ্জায় নত হয়ে গেল। ভাই বোন, মা চাচিদের সামনে ইরফানও লজ্জায় এদিক সেদিকে চাইল। সেই সাথে ভাইয়ের দিকে কটমট করে তাকালো। যদিও প্রথমে এরকম উদ্ভট শব্দ শুনে সেও বুঝতে পারছিল, কিন্তু যতক্ষণে বুঝল ততক্ষণে আরাফাতকে আর থামানো গেল না। দুটোই বাদাই মা। ছেলের উদ্ভট কথাবার্তা, তার হালচালে বড় বড় ছেলেদের সামনে বেজায় লজ্জায় পড়ল। শাহনাজ পারভিন ও ওদের মেজমা আফসানা শুধু মিটমিট করে হাসছে। ইসাবেলা ও ইরা। তার মধ্যে শাহনাজ নিজের ছেলেকে পুনরায় ধমক দিল। নাকমুখ কুচকে বলল, ছি, এসব কি পচা কথা? এই, তুমি এগুলো কই থেকে শিখেছ? শাওন ফোকলা দাঁতে হাসছিল। মায়ের ধমকে তার মুখটা চুপসে গেল। সে আর কাল বিলম্ব না করে বলল, মম, আই ডোন্ট নো। আমাকে এসব ছিদ্রাপু শিখিয়েছে। আপু বলেছে ছেলেদের এটার নাম ছোট পাখি, আর এটার অনুষ্ঠান করলে সেটাকে বলতে হয় ছোট পাখির অনুষ্ঠান। আচ্ছা মম, আপু কি আমায় ভুল শিখিয়েছে? তুমি আমায় বকছো কেন? শাওনের সহজ সরল স্বীকারোক্তি। সিদ্রা নামটা শুনেই নাক কুচকায় ইরফান। মেয়েটা এত উদ্ভট। এর মধ্যেই খেপে যায় মেজমা। বড় মেয়েটা তার এত বাদর, আজ ধরবে সে। শয়তান তা আজ শুধু ঘুম থেকে একবার ওঠো, একদম উচিত শিক্ষা দেবে। সেই সঙ্গে ওদের বাপটাকেও একটা শিক্ষা দিতে হবে। দুটো মাত্র মেয়ে তার, সিদ্রা আর মিথিলা। দুটো মেয়েকে ওদের বাপ আদর দিতে দিতে বাদর বানিয়েছে। মুখ অব্দি চাদর টেনে বেঘরে ঘুমাচ্ছিল সিদ্রা। আচমকা কেউ তার স্বাদের ঘুম ভেঙে দিল। কেউ খুব তাড়াহুড়ো করে জানালো, তোর লেফটেন্যান্ট চলে যাচ্ছে সিদ্রা, তুই এখনো ঘুমাচ্ছিস? ঘুমকাতরে সিদ্রা প্রথমে কথাটা আমলে নিল না, কিন্তু কেউ যখন ধাক্কাধাক্কি শুরু করলো তখন বিরক্ত চোখে তাকিয়ে দেখল ইরা দাঁড়িয়ে আছে। ওরা দুজন সমবয়সী, একই ঘরে থাকে, আর চুলোচুলির সম্পর্ক কম নয়। অমনি সিদ্রা বিরক্ত স্বরে বলল, ঘুমোতে দিত বাল, মরছে কি এই ভোরবেলায়? রাতভর নাক ডাকিস, আর আমি একদম ঘুমাতে পারি না। এখন একটু শান্তি দে বোন। ইরা ঝংকার তুলল, মুখ বাঁকিয়ে হনহন করে আবার বাইরে চলে গেল। তারে তো কিসের ঠেকা? তারে তো ঠেকা পড়েনি তো। সিদ্রা বনের থেকে নিস্তার পেয়ে আবারও গলা অবধি চাদর টেনে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আচমকা মনে হলো ইরা কি যেন বলেছিল, লেফটেন্যান্ট সাহেব চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছি উনি? অমনি ধরফরিয়ে উঠে বসল সিদ্রা। আচমকা বাইকের হর্ন কানে যেতেই দৌড়ে বারান্দায় চলে গেল মেয়েটা। মুহূর্তে তার মুখখানা অন্ধকার হয়ে এলো, চোখের কোটরে জল জমল। প্রতীক্ষার দীর্ঘ 8টা মাস অপেক্ষারত এক প্রেমিকের ন্যায় সেও মানুষটাকে এক নজর দেখার জন্য দিন গুনছিল। কত সেই অপেক্ষার পর মানুষটা এলো, আবার চলেও যাচ্ছে। এতদিন পর এলো, অথচ তাকে দুটো দিনও মন ভরে দেখা হলো না। সিদ্রার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতদিন যে কথা জমিয়ে রেখেছিল সে, যে অনুভূতি বুকে পুষে রেখেছিল, সেটা আবারও বলা হলো না। চোখের সামনে ইরফান ভাই একটু একটু করে মিলিয়ে যাচ্ছে, দূরে, আরও দূরে। অথচ সে দাঁড়িয়ে আছে একটুখানি ভালোবাসার ওজন নিয়ে, যা কখনো প্রকাশ পায়নি। মেয়েটার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল, ঠোঁট কাঁপল, গলা ধরে এলো। তবুও মৃদুস্বরে ফিসফিস করে বলল, এবারও বলা হলো না, ইরফান ভাই, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ইরফানও না। ছেলেটা একবারও যদি পিছনে তাকালো না, যদি তাকাতো তাহলে দেখত কয়েকজোড়া ছলছল চোখ তার চলে যাওয়াকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে। ইরফান জানে সে চোখগুলো এখনও তার দিকেই তাকিয়ে আছে, জানে এই মায়া ছিন্ন করা এত সহজ নয়। ওই যে ঘোলাটে একজোড়া বিশেষ চোখ, সেই মেয়েটা যে প্রতিবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটিবারও কিছু বলে না, তবুও তার চোখ বলে দেয় না বলা হাজারো কথা। কত আকুতি ভরা সেই চোখ, কিন্তু একজন সৈনিক জানে তার পথটা শুধু সামনে, তাদের পেছনে তাকানোর নিয়ম নেই।
টানা ২৬ ঘন্টা নির্ঘুম কাটিয়েছে শাহেদ ইলিয়াস। কাঁধে তার সরকারি বিশেষ এক মিশনের ভার। মাত্রই মেজর, ক্যাপ্টেন সহ মোট ১২ জন লেফটেন্যান্ট নিয়ে শেষ করেছে গুরুত্বপূর্ণ এক মিটিং। রাত ১টায় মেজরের নেতৃত্বে ১২ জন সৈন্য প্রস্তুত। মিশন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। কিন্তু কোথায়, কী উদ্দেশ্যে? ওপর মহলের বিশেষ কয়েকজন ছাড়া এখনও সেসব কেউ জানে না। হয়তো পরবর্তী মিটিংয়ে তারা জানবে। শুধু ইলিয়াস জানে, এই অভিযানের পর সবকিছু আর আগের মতো থাকবে না। সৈনিকদের জীবন রয়েছে মহা সংশয়ে। তবুও সৈন্যদল প্রস্তুত। প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গোপনীয়তা বজায় রেখে পরিকল্পনা এগিয়ে চলছে। শ্বাস নেওয়ারও সময় নেই। মিনিটের মধ্যে পরবর্তী পদক্ষেপ আসবে। আর ইলিয়াস জানে, একটি সামান্য ভুলও মিশনের জন্য বিপদ ডেকে আনতে পারে। সমস্ত সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে। কারণ মিশনটির সাফল্য বা ব্যর্থতা এখন কেবল তাদের উপর নির্ভর করছে। ওপরের নির্দেশনার সঙ্গে সবকিছু মিলিয়ে না আসলে শৃঙ্খলা ভেঙে পড়বে। টেনশনে ইলিয়াসের মাথাটা দপদপ করছে। দীর্ঘ ২৬ ঘন্টার নির্ঘুম কাজের পর শরীরটা একরাশ ক্লান্তিতে নিথিয়ে পড়েছে। মিশনের চাপ, দায়িত্বের ভার, প্রতিটি মুহূর্তে সতর্ক থাকার প্রতিক্রিয়া, সব মিলিয়ে তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সে একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু কাজের ভিড়ে সে সেসব চায় না, চায় না কিছুই। মানুষটা মনে প্রাণে কেবল চায় মিশনটা সাকসেস হোক, কোনো মায়ের কোড়াল খালি না হোক। হাতে এতগুলো প্রাণের ভার নিয়ে তো আর ঘুমানো যায় না। ঘুম কি আসে? অবশেষে সামান্য বিশ্রামের জন্য মানুষটা নিজের চেয়ারটাতে একটু গা এলিয়ে দিল। দুটো চোখের পাতা আর কেবলই বন্ধ হতে যায়। কিছু সময়ের জন্য সে নিশ্চুপ হয়ে বসে থাকে, যেন এক মুহূর্তের শান্তিতে ডুব দিতে পারে। তবে ঠিক তখনই বিশ্রীভাবে খটখট করে উঠল ব্যক্তিগত মুঠোফোনটা। ইলিয়াস খানিকটা বিরক্ত বোধ করলেও ফোনের স্ক্রিনে সিদরাতুল মুনতাহা নাম দেখে বাবার মুখে অজান্তেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অন্য কেউ হলে এই মুহূর্তে উনি কখনো ফোন রিসিভ করতেন না, বরং বিরক্তিতে দু চারটা গালি মুখে দিয়ে বেরিয়ে আসত। কিন্তু এখন ব্যাপার ভিন্ন। মেয়েকে বাবা ফেরায় কি করে? ফোন রিসিভ করার সাথে সাথে মেয়ের কণ্ঠে শোনা গেল, গুড মর্নিং বাবা। মুহূর্তেই ইলিয়াসের মনের মধ্যে এক মিশ্র অনুভূতি চলতে থাকল। মেয়েরা তার প্রাণের অংশ। একটু হাসি, এক টুকরো আদর, তুখোর ক্লান্তির মাঝেও এক টুকরো স্বস্তির শ্বাস। বাবা ঠোঁটে সেভাবে হাসি ঝুলিয়ে বলল, গুড মর্নিং মা। আমি কি তোমাকে বিরক্ত করলাম বাবা? লাস্ট ৩ দিনেও তুমি আমাকে একটিবারও কল করনি। লাস্ট ২ মাসের মধ্যে তুমি একটি বারের জন্য বাসায় আসনি। মেয়ের কণ্ঠে গাঢ় অভিমান। যা শুনে মিনমিন করে বাবা মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে গেল। কৈফিয়ত দিবার ভঙ্গিতে বোঝালো, ক্ষমা চাইল, আমি ভীষণ ভীষণ দুঃখিত মা। লাস্ট ৩ দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তবুও আপনাকে কল দেওয়া উচিত ছিল আমার। আপনি আপনার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিন আম্মাজান। এমন ভুল আর কখনো হবে না। মেয়ের অভিমান এতেও টলল না। সেদিন তার কত জ্বর গেল, তবুও বাবা সেভাবে খোঁজ নেয়নি, একবার দেখতে আসেনি। মেয়েটা ফের ভেজা কণ্ঠে শুধালো, আচ্ছা বাবা, তোমার কাছে নিজের প্রফেশনাল বড় নাকি নিজের সন্তান বড়? এই মুহূর্তে মেয়ের কথাখানা এমন ছিল, যা শাহেদ ইলিয়াসের মতো এক অভিজ্ঞ সৈনিককেও ভীষণভাবে ব্যথিত করে তুলল। দীর্ঘ সময় ধরে কঠোর শৃঙ্খলায় যিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, তার কাছে এই প্রশ্ন, নিজের পেশা বড় না নিজের সন্তান, এটা ছিল এক অমীমাংসিত দ্বন্দ্ব। একজন সৈনিকের কাছে বোধ হয় এটা দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন। ইলিয়াস কিছুক্ষণ সময় নিয়ে বলল, একজন সৈনিক হিসেবে অবশ্যই আমার কাছে আমার দায়িত্ব বড়, আমার দেশ বড় এবং দেশের মানুষ বড়। একজন বাবা হিসেবে অবশ্যই আমার কাছে আমার সন্তান বড়। তাহলে কি দাঁড়ায় জানো মা? আমার কাছে দুটোই বড়। বাবার কথায় সিদরার অভিমান একটু নরম হয়ে এলো, কিন্তু গলল না। সে ফের অভিযোগ করল, আগামীকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। সবার বাবারা এসেছে, শুধু তুমি আসোনি বাবা। তোমার কি আমাদের জন্য একটা দিনও সময় হয় না? ইলিয়াস থম মেরে রইল, কিছু বলল না। সময় নিয়ে মেয়েদের অভিযোগের কমতি নেই, তবুও তার কিছু করার নেই। নিজের দেশ ও দায়িত্বের প্রতি সে সর্বদাই জাগ্রত। বাবার বলার অপেক্ষা করল না সিদরা। ভোর হতেই তার মেজাজ খারাপ। মেয়েটা সেভাবে বাবাকে হম্বিতম্বি দিয়ে বসল, বাবা তুমি তো এলেই না। ছুটিতে ইরফান ভাই এলো, তাকেও 2 দিন থাকতে দিলি না কেন বাবা? আগামীকাল বাড়িতে অনুষ্ঠান, এটা তুমি জানো না? তাকেও ফোন করে নেওয়া লাগে? দিস ইজ অ্যান ইমার্জেন্সি মা, আমার কিছু করার নেই।
সিদ্রা ক্ষুব্ধ হয়ে চুপ রইল। জগতে কি শুধু তাদেরই ইমার্জেন্সি কাজ? দুনিয়ায় আর কেউই তো কাজ টাজ করে না। মেয়ের রাগ বুঝতে পেরে ইলিয়াস কোমল গলায় মেয়েকে ডাকল। মা। সিদ্রা বিরস কণ্ঠে বলল, বলো বাবা। ইলিয়াস মৃদু হাসল, একটু রয়েস হয়ে বলল, একজন সৈনিকের কাছে ডিফেন্সের পেশাটা শুধু তার পেশায় নয়, বরং তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, এক বিশাল গর্ব এবং সম্মানের। এটি শুধু শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের প্রতিনিধিত্ব করে না, বরং একটি ধৈর্যের পরীক্ষা বটে। আমি বুঝি, একজন সৈনিকের মায়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য এই পেশা শুধুমাত্র কাজ নয়, এক অবিরাম সংগ্রামের প্রতিচ্ছবি। তাদের প্রতিটি মুহূর্তে থাকে অপেক্ষা, উদ্বেগ এবং প্রার্থনা, কারণ তারা জানে তাদের প্রিয়জন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়েই সংগ্রাম করছে। তাদের এই স্যাক্রিফাইসের মধ্যেই দেশ নিরাপদ থাকে, আর তোমাদের মতো লক্ষ সন্তান নিশ্চিন্তে ঘুমায়। মা, তুমি তো একজন সৈনিকের মেয়ে, তাই না? তুমি যদি এখনই এতটুকু অপেক্ষায় অধৈর্য হয়ে যাও, তাহলে কি হবে? অপেক্ষা শিখতে হবে, দূরত্বকে মেনে নিতে হবে। ধরো, ভবিষ্যতে তুমি যদি জীবনসঙ্গী হিসেবে একজন লেফটেন্যান্ট কি চাও, তাহলে তোমাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। তোমাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে দূর থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়। বাবার কথা খুব মন দিয়ে শুনছিল সিদ্রা, কিন্তু শেষ সময়ে বাবা কি বলল, কিসের ইঙ্গিত দিল, বাবার কথার অর্থ বুঝতে পেরে মেয়েটা এলোমেলো হয়ে যায়। তীব্র লাজে মাথাটা নুয়ে এলো, গলাটা ধরে এলো। বাবা কিভাবে টের পেল তার অনুভূতি, কিভাবে কি বুঝল? ছি, কি লজ্জা! বাবা কি ভাবছে এখন? সিদ্রা ধরা পড়া চোরের ন্যায় লজ্জায়, অস্বস্তিতে কেঁচোর মতো মুচড়িয়ে উঠল। অজানা হাসপাস থেকে বাঁচতে ত্রটস্থ বলে উঠল, মা ডাকছে, তুমি সাবধানে থেকো বাবা, আমি এখন রাখছি। সিদ্রা দ্রুত ফোন কাটল। ইলিয়াস মেয়ের মিছিমিছি তাড়াহুড়ো দেখে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, পাগলি। তীব্র ক্রোধ নিয়ে বসার ঘরে সোফায় বসে আছেন তোপাজ্জল ভূঁইয়া। অর্ধ অফিস করে ভরদুপুরে তিনি আজ বাসায় ফিরেছেন। মেজাজ তার তুঙ্গে, পরনে এখনও তার অফিসের ফর্মাল ড্রেস। এর পাশে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে কাঁধের ব্যাগটা। অথচ মানুষটার মুখায়ব স্রোতের ন্যায় শান্ত। অসময়ে স্বামীর উপস্থিতি টের পেয়ে ভীষণ ঘাবড়ে গেল মমতা। তোফাজ্জল কি সবকিছু জেনে গেল? যদিও গতকাল রাতের বিষয়টা তিনি মানুষটাকে কিচ্ছু বলেনি, টের পেতে দেয়নি, তবে কি হলো ওনার? বাহির থেকে কিছু জেনে জানি তো? অজানা ভয়ে মমতার বুকটা কেঁপে কেঁপে উঠল। ২০ বছর সংসার জীবনে এই প্রথম মমতা অনুভব করল সে স্বামীকে ভয় পাচ্ছে। তার সামনে যেতেও আজ হাঁটু কাঁপছে। তবুও বসে থাকা যাবে না, মানুষটার কি হলো জানতে হবে। মমতা নিজেকে যথাযথ সামলে নিল, তবুও ভয় করছে। সে সেভাবে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে বসার ঘরে গেল, স্বামীর পাশে বসল। শরবতের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা তোফাজ্জল আচমকাই গর্জে উঠল। স্ত্রীর দিকে তাকিয়ে হিসিয়ে শুধালো, তুমি জানো না? মমতা ফাঁকা ঢোক গিল, তবুও নিজেকে সামলে বলল, রেগে আছো কেন? কি হয়েছে? মাথা ঠান্ডা করে বসো একটু, নাও ঠান্ডা শরবতটা খাও। বলতে বলতে শরবতের গ্লাসটা আরেকবার এগিয়ে দিল মমতা। তোফাজ্জল আচমকায় গ্লাসটা হাতে নিয়ে তীব্র তেজে ছুঁড়ে ফেলল মমতার সামনের দিকটাতে। মুহূর্তে কাচের গ্লাসটা ঝনঝন শব্দ করে ভেঙে কত টুকরো হলো কে জানে। স্বামীর বেপরোয়া রাগ দেখে কয়েকবার কেঁপে উঠল মমতা। ভীত চোখে আশেপাশে তাকালো, থেমে নেই আজ তোফাজ্জল। লোকটা ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে স্ত্রীর গলা চেপে ধরে ফুঁসে উঠল, বেয়াদব মহিলা। মমতা ত্রাসে জড়ো হয়ে গেল। আশেপাশে তাকিয়ে আবারও কাউকে খুঁজল। এত চেঁচামেচি শুনেও তার হয়ে কেউ এগিয়ে আসেনি। দুটো ছেলেমেয়ে দুজনে ঘরকোনো। মেয়েটা তো জগতের মাঝেই নেই বোধ হয়। ছোট ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, হারামজাদা মোবাইল নিয়ে বোধ হয় রুমে পড়ে আছে। জগতের কোনো চিৎকার চেঁচামেচি তার কানের পাশ দিয়েও যাবে না। অন্যদিন হলে মমতাও হম্বি তম্বি দিয়ে ফেলতো এতক্ষণে, কিন্তু এখন তার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। মমতা অজানা ভয়ে আরও একটু নরম হয়ে এলো। স্বামীর হাত ছাড়াতে ছাড়াতে কোমল গলায় বলল, অধরের আব্বু, শান্ত হও। তোফাজ্জল আরও ভয়ানক ক্রোধ নিয়ে স্ত্রীকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল। নিজের রাগ সংবরণ করতে পাশের টি টেবিলটাতে লাথি মেরে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে শান্ত হতে বলছো মমতা? এরপরে তুমি আমাকে শান্ত হতে বলছো? আমার সম্মান তুমি কিছু অবশিষ্ট রেখেছ?
রাখনি। তোমার লোভের জন্য বলিদান দিলে আমার মেয়েটাকে। তুমি কি ভাবছো তোমার কুকীর্তি আমি কিছু জানবো না? মমতা বাধাহীন চোখের জলস্রোত নিয়ে বলল, আমি আমার কাজের জন্য লজ্জিত। অধরার আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এমন কিছু হবে আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি কেন? তোমাকে আমি বারবার সতর্ক করেছি মমতা, বারবার বলেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে মান সম্মানটাই সবার আগে। তুমি নিজেকে সংবরণ করে নাও, আমরা এভাবে ভালো আছি। কিন্তু তুমি বড় লোভী মহিলা। তুমি কি করেছো? কি করেছো? তুমি কোনো মা যে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করে? আমি লোকসমাজে মুখ দেখাবো কি করে এখন? কি করে আমি আমার মেয়ের এই বদনাম ঘোচাবো? মমতা নিশ্চুপ। নিজেকে কেমন অসহায় লাগছে তার। কেবল নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। কি বা বলবে সে? সেই মুখ কি তার আছে? এই মুহূর্তে তার মনে হচ্ছে তার করা জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে চেপে ধরেছে, গিলে ফেলতে চাইছে। আর মমতা কোনো কুলকিনারা না পেয়ে পাপের সাগরে কেবল হাবুডুবু খাচ্ছে। তার মধ্যে একটু থেমে তোফাজ্জল উচ্চকণ্ঠে আবারও বলল, শুধুমাত্র ছেলেমেয়েদের কথা ভেবে আমি এতদিন সব সহ্য করেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আর এক মুহূর্ত না। ওদের ভালো থাকার জন্য দিনের পর দিন আমি তোমার কাছে নত হয়েছি। তোমার উচ্চস্বরে করা অপমান সহ্য করেছি, তোমার রাগ, অভিমান, অন্যায় সব চুপচাপ মেনে নিয়েছি। শুধু চেয়েছি আমাদের সন্তানরা শান্তিতে থাকুক, ওরা সুখী হোক। কিন্তু আজ আমার সেই আদরের মেয়েটা তোমার জন্য সব হারিয়েছে। প্রতিনিয়ত অশান্তি আর লাঞ্ছনার আগুনে পোড়াবে ওকে। আমার তো সব শেষ হয়ে গেছে, কিন্তু তোমার, শোনো, তোমার আর আমার সংসারে থাকার কোনো অধিকার নেই মমতা। তোমার মতো স্বার্থপর জঘন্য নারীকে আমি আর এক মুহূর্ত সহ্য করব না। আজই আমি তোমাকে ত্যাগ করব, আজই আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স? স্বামীর বলা ডিভোর্স শব্দটা কানে আসতেই মমতার শ্বাস আটকে এলো, দুনিয়া ঘুরে এলো। এই বয়সে এসে ডিভোর্স ভাবতেই মানুষটা বুক চেপে ধরে আতঙ্কে উঠল। কি বলছো অধরার আব্বু? তোফাজ্জল ভূঁইয়া প্রচণ্ড রকমের তেতে আছেন। অনলগোল ঘরে জিনিসপত্র ছোড়াছুড়ি করে নিজের রাগ বিসর্জন দিচ্ছে। অফিস টাইমে লোকের বাঁকা দৃষ্টি আর ফিসফিসানি শুনে লজ্জায় তার মুখ লুকানোর জায়গা হয়নি। নেহাত লোকটা ভদ্রলোক, স্ত্রীর গায়ে হাত তোলার মতো কাপুরুষ নয়। অন্য কেউ হলে এতক্ষণে মমতার মতো মহিলাকে কয়েক ঘা বসিয়ে বেহুশ করে ফেলত, কিন্তু উনি তা পারছেন না। তাই নিজের ক্ষোভ মেটাতে ঘরের ভেতর কালবৈশাখীর তাণ্ডব চালাচ্ছেন। জগতের কোনো কথায় তার কর্ণগোচর হচ্ছে না। মমতার এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়ানোর সাহস করল না। আলগোছে মেয়ের রুমের দিকে ছুটে গেল। একমাত্র মেয়ের কথাতেই তোফাজ্জল ঠান্ডা হতে পারেন। মেয়েটা তার বড় আদরের। মমতার দূর থেকে মেয়েকে ডাকল, অধরা, মা, দরজা খোল, দরজাটা খোল মা। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। মমতা দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা খোলাই রয়েছে। মা দস্যু বালিকার ন্যায় মেয়ের সামনে দাঁড়িয়ে হাঁপানো স্বরে বলল, তোর বাবা খুব রেগে আছে অধো, ভেঙে চুরে সব শেষ করে ফেলেছে। তুই গিয়ে তাকে একটু আটকা মা। হাঁটুতে মুখ গুজে বিছানার দেয়াল ঘেঁষে বসেছিল অধরা। তার কানে মায়ের কিছু ঢুকল কিনা বোঝা গেল না, বরং মেয়েটা মাকে দেখে কিঞ্চিত বিরক্তই হলো। চোখে মুখে একরাশ ক্ষোভ মিশ্রিত অনুভূতি নিয়ে সে বলল, বিরক্ত করো না তো আম্মু। মেয়ের আচরণে মমতা পুরোপুরি হতাশ হলো, আশাহত হলো। কি বলছে এই মেয়ে? মাথা গেছে ওর? এদিকে তার সংসার ভাঙতে চলেছে, আর তার মেয়ে কিনা তাতে বিরক্ত হচ্ছে। এই দিনও তার দেখতে হলো সে এতটাই খারাপ মা। মমতা এবার বেশ শব্দ করে কেঁদে উঠল। হাউমাউ করে মেয়ের সামনেই হাঁটু ধরছে বসে পড়ল। কিন্তু তা কিছুই লক্ষ্য করছে না অধরা। সে ভাবছে অন্য জগৎ নিয়ে। গতকাল থেকে তুমুলভাবে ভাবছে মেয়েটা। দুনিয়ার সব কিছু তার অসহ্য লাগছে। নিজেকে, মাকে, ঘরদোরকে কিছু ভালো লাগছে না তার। যে প্রেম পেতে একসময় ব্যাকুল হতো মেয়েটা, আজ সে প্রেম ভালোবাসার প্রতিও এসেছে বৃতৃষ্ণা। ভালোবাসা, এই ভালোবাসা, মোহ মায়া পুষে কি পেল সে? কিছু পেল? শেষমেশ সবই তো গেল। এ থেকে ইরফান ভাইয়ের কথা মেনে নিজেকে সংযত করলেই তো পারত সে। লোকটা তো তাকে বারবার সতর্ক করেছেন, সেবারও বলেছেন, সময় থাকতে নিজেকে শুধরে নে অধরা, বেহায়াপনা করে নিজেকে আর ছোট করিস না। প্রত্যেক মানুষের ভেতরে অন্তত কিছুটা আত্মসম্মানবোধ থাকা উচিত। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর ভেতর সেটাও নেই।
মানুষ তোকে পুতুলের মতো নাচাচ্ছে, আর তুই সেই ছকের খেলোয়াড় হয়ে যাচ্ছিস। তুই কি এতটাই বোকা? কেন এই পাগলামি করছিস? জোর করে কিছু হয় না, এটা বুঝতে পারছিস না? তোদের এই লোভের জন্য একদিন দেখবি তোরা সব হারাবি। আমি আবারও স্পষ্ট করে বলছি অধরা, তোকে নিয়ে আমার কোনো অনুভূতি নেই। আমি অন্য একজনের প্রতি আসক্ত। শুধু আসক্ত না, তীব্রভাবেই আসক্ত। এতটুকু ভাবতেই অধরার ভেতরের সত্তাটা কেমন আফসোসে আফসোসে দুমড়ে মুচড়ে গেল। মেয়েটা অদ্ভুত এক যন্ত্রণায় দুহাতে নিজের মাথাটা চেপে ধরে চিৎকার করে উঠল, আপনার বলা কথা সত্যি হয়েছে ইরফান ভাই। আমাদের লোভ আমাদের সব শেষ করে দিয়েছে। আমার আর শেষ হওয়ার কিছু বাকি নেই, কিছু না। হারানো এই যন্ত্রণা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে, আজীবন। চট্টগ্রাম সেনানিবাসের কাছাকাছি অবস্থিত ক্যাফ ২৪ পার্ক। দুপুরের রোদ যেন চারপাশকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গাছের পাতাগুলো নিস্তব্ধ। পার্কে জনসমাগম কম। কেউ কেউ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। তবে এই নীরবতা খানিকটা দূরে ভেঙে দিচ্ছে ৩ উদ্দীপ্ত যুবকের প্রাণবন্ত উপস্থিতি। লেফটেন্যান্ট ইরফান তালুকদার, আদনান আর জয়। কঠিন এক মিশনের সফল সমাপ্তি ঘটিয়ে গতকাল তারা রাতে ফিরেছে। আল্লাহর অশেষ রহমতে এবারের অভিযানে কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো পরিবার হারানোর বেদনায় কাঁদেনি। মিশন ছিল ভীষণ চ্যালেঞ্জিং, জীবন মরণের সীমানায় দৌড়াতে হয়েছে। তবুও এক মুহূর্তের জন্য পিছু হটেনি সৈন্যদল। ক্লান্তি, কষ্ট সব জয় করে বিজয়ের নিশান উড়িয়েছে। আজকের দুপুরটা ওদের। মেজর বিশ্রামের অনুমতি দিয়েছেন। আর সেই অবসরটাকে প্রাণবন্ত করে তুলতে ৩ বন্ধু সিভিল ড্রেসে পার্কে এসেছে। তাদের টগবগে শরীরে বিশ্রামের সময় নেই, বরং শুরু হয়েছে এক মজার বাজি। ৫ মিনিটে কে সবচেয়ে বেশি পুশ আপ দিতে পারবে। শর্ত একটাই, যে জিতবে তাকে বাকি দুজন আজ জমিয়ে খাওয়াবে। ব্যাস, প্রতিযোগিতা শুরু। পার্কের এক খোলা জায়গায় প্রথমে আদনান, তারপর জয় পুশ আপ শেষ করল। এবার পালা ইরফানের। রোদের উত্তাপ উপেক্ষা করে সে গভীর শ্বাস নিল। শরীর টানটান করল। মাটি স্পর্শ করে প্রথম পুশ আপ দিল। সময় চলছে। জয় ও আদনানের চোখে উত্তেজনা, মুখে চ্যালেঞ্জের হার জিতের ছাপ। তারা গুনছে ১, ২, ৩, ৪। হঠাৎ করে ওদের সংখ্যা গোনা বন্ধ হয়ে গেল। একটা ঋণঋণে মেলিকণ্ঠ বাতাসে ভেসে এলো, হাই হ্যান্ডসাম। বন্ধুরা মুখ চাওয়াচাই করল। মুহূর্তেই তারা ইরফানের দিকে তাকিয়ে কেমন কেমন করে হাসল। সামনে থাকা মেয়েটিকে কিছু একটা ইশারা করে ওরা দুজন দ্রুত সরে গেল। অপ্রত্যাশিত মেলিকণ্ঠে ইরফানও স্থির হয়ে গেল। হাতের ভর দিয়ে সামান্য উঠে তাকালো। কে বলল এটা? মুহূর্তেই তার সামনে দাঁড়ানো হাসি হাসি মুখের মেয়েটিকে এখানে দেখে সেও কিছুটা অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করল না। বরং ছেলেটা স্বভাবসুলভ গম্ভীর অবয়বটা বজায় রেখে হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। সামনের মেয়েটার দিকে আর একবারও না তাকিয়ে শুধালো, সিদ্রা তুই এখানে কি করছিস? সামনের মেয়েটা অকপটে দুষ্ট হেসে দাঁত বের করে শুধালো, আপনাকে দেখতে এলাম লেফটেন্যান্ট সাহেব। ইরফান ভ্রু বাঁকিয়ে বিরস মুখে মেয়েটাকে একবার আগাগোড়া পরখ করে নিল। চোখের দৃষ্টি তার স্বাভাবিক, অথচ কোথাও যেন একটু ক্রোধ লেপ্টে আছে। ইরফানের চোখে মুখে বিরক্তি ভাব দেখে সিদ্রা খানিকটা শুকনো ঢোক গেল। এরপর প্রায় সঙ্গে সঙ্গে বলল, বাবার সাথে দেখা করতে এসেছি ইরফান ভাই। ইরফান আগের মতো করে বলল, একা এসেছিস? সিদ্রা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। ইরফানের বিরক্তিতে কপালে 4টা ভাঁজ পড়ল। এই মেয়েটা এত কেয়ারলেস, এত বোকা। একজন লেফটেন্যান্ট কর্নেলের প্রকাশে গোপনে কত শত্রু থাকে। যদি ওর কিছু হয়ে যেত। ইরফান আর নিজেকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না, ধমকে উঠল, একা কেন এসেছিস? সিদ্রা কিছু বলতে পারল না আর। এর মধ্যেই পেছন থেকে শোনা গেল শাহেদ ইলিয়াসের গম্ভীর কণ্ঠ, কে ব্যাপার লেফটেন্যান্ট, তুমি আমার মেয়েকে ধমকাচ্ছ কেন? ইরফান চাচার দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে শুধালো, আপনার কেয়ারলেস মেয়েকে যে 2টো থাপ্পড় দেয়নি, এটাই ঢের বেশি। শাহেদ ওর দিকে কটমট চোখে তাকালো। কিছু বলবে তার আগেই সিদ্রা এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আদরে স্বরে ডাকল, বাবা। মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল শাহেদ। আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বাবাও ডাকল, মা। বাবার আদরে স্পর্শ, মিষ্টি স্বরে মা ডাকটা শুনে সিদ্রার আরও একটু গদগদ করে নিজেকে বাবার সামনে উপস্থিত করল। শাহেদ মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ফের বলল, তুমি একা কেন আসতে গেলে মা?
আজ আমি নিজ হাতে কাচ্চি রান্না করেছি বাবা। এটাই আমার হাতে করা প্রথম রান্না। আর তুমি খাবে না? তা তো হয় না। তোমার আর বাসায় যাওয়ার সময় হয় না, তাই আমি চলে এলাম। মেয়ের কণ্ঠে প্রথম রান্না নিয়ে আগ্রহ, কিছু অভিমান। যা দেখে হাসল সাহেব। মেয়ের হাত ধরে তার সঙ্গে কথা বলতে বলতে একটা ক্যাফের দিকে এগোলো। সিদরা বাবার সঙ্গে হাঁটলেও তার দৃষ্টি পার্কের আশপাশটায়। তার চোখ দুটো খুঁজে চলেছে একটা পরিচিত যুবককে। গেল কই লোকটা? এতক্ষণ তো এখানেই ছিল। মেয়ের উদ্বেগ দেখে মুচকি হাসল সাহেব। খানিকটা গলা পরিষ্কার করে আচমকা মেয়েকে বলল, কাচ্চি কি শুধু আমার জন্য এনেছো মা? আর কারোর জন্য আনোনি? বাবার রসিকতা বুঝতে অসুবিধে হলো না ছিদ্রার। মেয়েটা খানিকটা লজ্জা পেল। সেভাবে মিনমিন করে বলল, ইরফান ভাইয়ের জন্য এনেছি। শাহিদ আবারও মুচকি হাসল। পেছনে তাকিয়ে ইরফানকে ডাক দিল, আমার সঙ্গে এসো। বেয়াদব ছেলে। ইরফান ওদের বাবা মেয়ের কথার মাঝখান থেকে সরে গিয়ে কেবল একটা ব্রেঞ্চিতে বসছিল, আর আশপাশটায় খুঁজে চলেছিল দুই বন্ধুকে। হারামিগুলো আর ভালো হলো না। বন্ধুকে বিপদে রেখে কেমন ভেগে গেল। মরতে গেল কোথায়? আশপাশটায় তো নেই। এর মধ্যে চাচার অদ্ভুত ডাকনাম শুনে সেদিকে একবার অনিচ্ছা নিয়ে তাকালো। পরপর খানিকটা বেপরোয়াভাবে হাত পা মেলে দিয়ে ব্রেঞ্চি আরাম করে বসল। বলল, আমি এই মুহূর্তে ছুটিতে আছি কর্নেল সাহেব। কারো অপ্রয়োজনীয় কথা শুনতে বাধ্য নই। ছেলেটার বেপরোয়া ভাবসাব দেখে শাহেদ ইলিয়াস কটমট কণ্ঠে বলল, তুমি যতদিন এই পেশায় থাকবে ততদিন তুমি আমার কথা শুনতে বাধ্য। ইরফান তালুকদার, হারি আপ, হ্যান্ড কাম উইথ মি, লেফটেন্যান্ট। দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের মধ্যে কোথাও যাবার তাড়া নেই, বরং সে নিজের জায়গায় আর একটু আরাম করে বসল। চাচার কথা তার কান অব্দি পৌঁছালো কিনা তাও বোঝা গেল না। শাহেদ ইলিয়াস নিজের কথা শেষ করে আর ওর ভরসাতে দাঁড়িয়ে থাকল না। মেয়েকে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। সিদরা বাবার সঙ্গে হাঁটলেও তার মনটা বরং পড়ছে। উনি কি আসবে না? সিদরা তো তার পছন্দের কাছেই রেঁধেছিল। কতটা আগ্রহ নিয়ে এখানে এসেছে সে। লোকটা কি ওর রান্না একবার টেস্ট করবে না? তার মুখে একটু প্রশংসা শুনলেই তো সিদরার জীবন ধন্য। কিন্তু চাপা স্বভাবের মেয়েটা বাবার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে কিছু বলতে পারল না। বার কয়েক পিছনে তাকিয়ে আওড়ালো, আপনিও আসুন না ইরফান ভাই। পার্কের এক কর্নারে ক্যাফে বসে আরাম করে সিগারেট ধরিয়ে টানতেছিল আদনান ও জয়। সেই সঙ্গে দুই বন্ধুকে ইরফানকে নিয়ে মজা বাড়ছিল। হালকা বাতাসে চারপাশটা বেশ শান্ত লাগছিল। হঠাৎ দূর থেকে কর্নেল ও তার মেয়েকে আসতে দেখলেন ওরা। মুহূর্তে দুজন হাতের সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আদনান জয়কে তাড়া দিয়ে বলল, মামা দৌড় দে। জয় হতাশ কণ্ঠে বলল, উপায় নেই মামা, স্যার আমাদের দূর থেকে লক্ষ্য করেছেন। এখন দৌড় দিলে ব্যাপারটা ভালো হবে না। দাঁড়া কিছুক্ষণ। ছটফট স্বভাবের আদনান এতটুকুতেই বিরক্ত হলো। সেই ইরফানিনার শ্বশুরটা যখন তখন আসে কই থেকে। দেখা গেল আমার বন্ধুর রোমাঞ্চের মধ্যেও এই স্লাই এসে বলবে, দ্যাটস অ্যান অর্ডার। জয়কে হাতের ইশারায় চুপ থাকতে বলল। এর মধ্যে কর্নেল চলে এলো ওদের কাছাকাছি। সামরিক নিয়ম অনুযায়ী ডিউটির বাইরে সেলুট বাধ্যতামূলক না হলেও ওরা দুজন ভদ্র বাচ্চাদের মতো তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক মাথা ঝুঁকিয়ে বললেন, গুড আফটারনুন স্যার। কর্নেল হালকা হাসলেন, মাথা নাড়িয়ে জবাব দিলেন, এনজয়িং ইউর টাইম লেফটেন্যান্টস। ওরা বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়েস স্যার। কর্নেল মেয়েকে নিয়ে এগিয়ে গেলেন পাশের টেবিলের দিকটাতে। আদনান আর জয় একটু একটু করে ওখান থেকে কেটে পড়ছিল। তার মধ্যে ওখানে এলো ইরফান। ইরফানকে দেখে কিছু একটা ইশারা করে দাঁত বের করে হাসল আদনান। ইরফান চোখ কটমট করে তাকিয়ে এগিয়ে গেল সামনের দিকটাতে। ওদের কিচ্ছু বলল না আর। নীরবে গিয়ে এসে বসল সিদ্রার মুখোমুখি। আচমকা মানুষটাকে দেখে সিদ্রা মেয়েটার এতক্ষণের আমসি মুখটা চকচক হয়ে উঠল। সে চকচকে হাসিটাও চোখ এড়ালো না ইরফানের। সিদ্রা হাসি হাসি মুখে নিজের ক্যারি করা খাবার বের করতে ব্যস্ত হয়ে গেল। আদনান জয়কেও ডাক দিল, ভাইয়া আপনারাও আসুন। আদনান ও জয় এতে তীব্র অস্বস্তিতে পড়ল। কারো পার্সোনাল আড্ডা ও খাবার দাবারে ভাগ বসানো অনুচিত। ওরা আমতা করে বলছিল, তোমরা এনজয় করো আপু, আমাদের একটু তাড়া আছে, আমরা আজ আসি তাহলে। কিন্তু সিদ্রা ওদের ছাড়ল না। ওদের অস্বস্তি বুঝতে পেরে বলল, আমি আবার বেশি করে নিয়ে এসেছি, সমস্যা হবে না, আপনারাও আসুন ভাইয়া।
আদনান ও জয় ওর অনুরোধ আর ফেলতে পারল না। ওরা দুজন গিয়েও বসল। কর্নেল সাহেব ওয়েটারকে ডাক দিয়ে আরও কিছু খাবার দাবার অর্ডার করলো। সিদরা নিজের সঙ্গে আনা কাচি সবাইকে বেড়ে দিল। মুহূর্তেই জমজমাট হলো খাবার টেবিল। মেয়ের হাতের রান্না বেশ আরাম করে খেল শাহিদ ইলিয়াস। খেতে খেতে প্রশংসাও করল। তার সঙ্গে তাল মিলালো আদনান ও জয়। কিন্তু পুরোটা সময় ইরফান ছিল নিশ্চুপ। এর মধ্যে শাহিদের ফোন এলো। এমার্জেন্সি কল। এক্ষুনি তাকে হেডকোয়ার্টারে যেতে হবে। মানুষটা আর বসতে পারল না। মেয়ে থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে ইরফানকে বলে গেল, আমার মেয়েকে বাসায় পৌঁছে দিও লেফটেন্যান্ট, দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলেন না শাহেদ ইলিয়াস। গটগট পায়ে জায়গা ছাড়ল। তার যাওয়ার সঙ্গে সঙ্গেই আদনান, জয়ও উঠে দাঁড়ালো। ওদের দুজনকে একান্ত কিছু সময় দিবার জন্যই বলল, আমাদের একটু তাড়া আছে ইরফান, আমরাও যাই। ইরফান স্বাভাবিকভাবেই বসে রইল। ওদের কথার প্রত্যুত্তর করল না। ওদের তাড়াফাড়া সম্পর্কে সে জানে। ওদের হালচাল বুঝতে তার অসুবিধে হয়নি। জয় আর আদনান আর দাঁড়ালো না। আর কেউ না জানো, তারা তো জানে বন্ধুর গভীর অনুভূতি। ক্যাফেতে মুখোমুখি বসে আছে ওরা দুজন। সিদ্রার মুখায়ব আনন্দ ঘন। ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। সে আরাম করে বসে কোল্ড ড্রিঙ্কসে ছোট্ট ছোট্ট চমক দিচ্ছে, অথচ চোখ দুটো তার বেপরোয়া। একদম সোজা ইরফান ভাইয়ের দিকে স্থির। ইরফান যেন অন্য জগতে বন্দী। সেদিকে তার হেলদোল নেই। তার দৃষ্টি আটকে আছে ফোনের স্ক্রিনে। মাঝে মাঝে ভ্রুকুচকে কি যেন পড়ে, আবার কখনো অস্থিরভাবে আঙ্গুল চালিয়ে স্ক্রোল করতে থাকে। সিদ্রা চুপচাপ তাকিয়ে থাকে, একটুও বিরক্ত নেই চোখে, বরং সুখ সুখ হাসি লুকিয়ে আছে তার দৃষ্টিতে। পাশে বসা সুন্দরী নারীকে উপেক্ষা করে আপনি ফোনে কি দেখছেন এত মনোযোগ দিয়ে? মাঝে মধ্যে একটু তার দিকেও তাকাতে পারেন ইরফান ভাই? কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে হাতে নিয়ে চনমনে কণ্ঠে বলল সিদ্রা। কথার ভেতর লুকিয়েছিল দুষ্টুমি ছোঁয়া, চোখেও একরাশ শয়তানি হাসি। গ্লাসের রিমে আলতো কামড় দিয়ে সে অপেক্ষা করল দেখার জন্য ইরফান ভাই এবার কি বলে। মেয়েটার অপেক্ষার দীর্ঘ হলো না। ইরফান একবারও ওর দিকে না তাকিয়ে হাতের ফোনটা প্যান্টের পকেটে ভরতে ভরতে আচমকা ধমকে উঠল, তোর বাপ কি আমার ড্রাইভার পেয়েছে? আমাকে দেখি কি ড্রাইভার মনে হয়? সিদ্রা আজ আর ইরফান ভাইয়ের ধমকে খুব একটা পাত্তা দিল না। বরং মেয়েটা অনেক সাহস জুগিয়ে ফট করে বলেই ফেলল, আপনাকে দেখে ড্রাইভার কম, বরং জামাই ম্যাটেরিয়াল বেশি মনে হয়। ইরফান অমনি সামনে বসা মেয়েটার দিকে অগ্নি চোখে তাকালো। বিরস কণ্ঠে আবারও ধমকে উঠল, তুই আমার সাথে ফাইজলামো করছিস সিদ্রা? আমি তোর ভাই হই। সিদ্রা নাক ছিটিয়ে উঠল, ইয়াক, আমি আপনাকে ওইসব ভাই ফাইয়ের চোখে দেখি না লেফটেন্যান্ট সাহেব। তাহলে কেমন চোখে দেখিস? ইরফান খানিকটা কৌতূহল নিয়েই প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। সিদ্রা মেয়েটা আজ আর ধমল না। নিজের এতদিনের চাপিয়ে রাখা তীব্র অনুভূতিকে এক ঝটকায় উগরে দিল। চোখে চোখ রেখে বলল, জামাই জামাই চোখে, জানেন, আপনি ছাড়া পৃথিবীর সব ছেলেরাই আমার ভাই, একদম মায়ের পেটের আপন ভাই। আমি সবাইকে সেরকম চোখে দেখি, সত্যি বলছি। মেয়েটার স্নিগ্ধ সরল বোকা বোকা স্বীকারোক্তি শুনে ইরফান মনে মনে একটু হাসল যেন। কিন্তু তার সে হাসি প্রকাশ পেল না মুখায়বের গম্ভীরতার বেড়াজালে। হয়তো ছেলেটা ইচ্ছে করে প্রকাশ করল না। সব সময়ের মতো ধমকাধমকি আর নিজের ক্রোধের তোপের মুখে পড়তে হলো ছিদ্রা মেয়েটাকে। ইরফান ভাইয়ের আগুন ঝরা দৃষ্টিপাতের সামনে বেশিক্ষণ টিকতে পারল না ছিদ্রা। এতক্ষণ কথার খেই হারিয়ে ফেলা মেয়েটা হঠাৎ সামনের পুরুষটিকে ভয় পেতে শুরু করল। শুকনো ঢোক গেল বার কয়েক, আর কোনো ভনিতা না করে সামনের মানুষটাকে মানিয়ে নেওয়ার মতো করে বলল, সরি সরি, আমি মজা করছিলাম ইরফান ভাই। ইরফান আর বসল না। এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করল না কেন জানি। হঠাৎ টান টান সোজা হয়ে দাঁড়িয়ে সিদ্রাকে গম্ভীর কণ্ঠে যেন আদেশ করল, বাইকে গিয়ে বস, তোকে বাসা অব্দি পৌঁছে দেব। সিদ্রা আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে বাইকের কাছটাতে দাঁড়ালো। কিছুক্ষণ ইরফান ভাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকা হবে, এতটুকুতে ভেবে মেয়েটা দারুণ খুশি। মেইন রোড দিয়ে ইরফানের বাইকটি চলছে। তার কাঁধের কাছটাতেই এক হাত দিয়ে পিঠ খামচি ধরে বসে আছে সিদ্রা। ওরা দুজনেই চুপচাপ। ইরফানের চোখ দুটি বাইকের মিরর দিকে স্থির, যেন সে নীরবে সেখানে কিছু খুঁজছে।
গোপনে মিররের আয়নায় সে এক শ্যামময়ীকে গভীর দৃষ্টিতে দেখছে কি কে জানে। হঠাৎ করে মাঝ রাস্তায় তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ইরফান ফোনটা ব্লুটুথে কানেক্ট করে ড্রাইভিং করতে করতেই রিসিভ করলো। আচমকা ওপাশ থেকে আদনান বেসুরো গলায় গেয়ে উঠল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না রে দয়াল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না। বন্ধুর অদ্ভুত গানের সুর কানে আসতেই ইরফান আচমকা বাইকের ব্রেক টেনে ধরল। নাকমুখ কুচকে তীব্র বিরক্তি নিয়ে মৃদু চেঁচিয়ে উঠল, ইয়াক কি বিশ্রী! অথচ ওপাশ থেকে এবার ফোনটা বোধ হয় জয় নিল। পুনরায় তার কণ্ঠেই সেই একই সুর বেজে উঠল, সত্যি কথা মানুষের হজম হয় না রে দয়াল, সত্যি কথা মানুষের হজম হয় না। ইরফান তখন আর নিজেকে সামলাতে পারল না। এক টান শ্বাস টেনে হতাশার সুরে বলল, জয় তুইও? এদিকে সিদরা ইরফান ভাইয়ের আচমকা রিয়াকশনের কারণ টারণ কিছু বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তারপর একটু কুকড়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হলো ইরফান ভাই, হঠাৎ এভাবে বাইক থামালেন কেন? মেয়েটার চোখে মুখে খেয়ে গেল মিশ্র প্রতিক্রিয়া, কৌতূহল আবার অবাক বিস্ময়ের মিশেল। কিন্তু ইরফানের মধ্যে সেরকম কিছুই দেখা গেল না। ছেলেটা বন্ধুদের লাস্ট হুমকি ধামকি দিয়ে ফোনটা কাটল, আবারও বাইক স্টার্ট দিল। বাইক চলছে। কিছুটা দূরে যেতেই সিদরা আবারও কথা শুরু করলো। ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে ডাকল, ইরফান ভাই। মিররের দিকে তাকিয়ে ইরফান ছোট্ট করে সাড়া দিল, হুম। সিদরার ঠোঁটের কোণের হাসিটা এবার আরও স্পষ্ট হয়। কাঁধের হাতটা আরও একটু চেপে একবার ইরফানের দিকে তাকায় গভীর চঞ্চল দৃষ্টিতে। আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? ইরফানের কপালে ভাঁজ পড়ে। হ্যাঁ। সিদরা তৎক্ষণাৎ হেসে বলে, একজন ব্যস্ত মানুষের গল্প, যে কাজের মধ্যে এত ডুবে থাকে যে পাশে বসে থাকা কাউকে ঠিকমতো দেখতে পর্যন্ত পায় না। ইরফান হাসে, এটা কি তুই আমায় বললি? সিদরা মাথা ঝাঁকিয়ে বলে, আপনি নিজে বলুন না হয়। ইরফান হেলমেটের ভেতর থেকে ঠোঁটেলিয়ে হাসল, নিজের সঙ্গে আওড়ালো, তুই আমার দৃষ্টিতে সারাক্ষণই তুই। পুরুষটির একথা পেছনের মেয়েটার শুনল না। সে কেমন চাতকের ন্যায় জবাবের আশায় কান পেতেছিল, কিন্তু তাদের আর কথোপকথন এগোলো না। বাকিটা পথ ছিল ইরফান নীরব। সিদরা বা আর কি বলবে? একা একা কি কথা বলা যায়? মানুষটা এমন কেন? একটু বেশি কথা বলে কি হয়? সিদরার অদ্ভুত ভাবনার মাঝে বাইক এসে থামল তালুকদার বাড়ির গেটের কাছটাতে। ইরফান সঙ্গে সঙ্গে তাড়া দিল, নাম। সিদরার মন খারাপ হলো, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? পথটা এত ছোট, আর একটু দীর্ঘ জার্নি হলে কার কি ক্ষতি হতো? সিদরাকে মন খারাপ করে বাধ্য হয়ে নামতে হলো। ও নামতেই ইরফান উল্টো পথে আবারও বাইক ঘোরালো। যা দেখে সিদরা মৃদুকণ্ঠে শুধালো, ভেতরে যাবেন না ইরফান ভাই? এই বিকেলটা ছিল পুরোপুরি তোর নামে। এখান থেকে এক সেকেন্ডও অন্য কারোর জন্য নয়। রসকসহীনভাবে কথাখানি বলেই ইরফান হাওয়ায় উড়ে গেল যেন। আচমকা ইরফান ভাইয়ের কথাখানা ওর কাছে কেমন কেমন শোনালো। কি বলল মানুষটা? সিরিয়াসলি? ইরফান ভাইয়ের কাছে সে এত স্পেশাল? ভাবতেই অষ্টাদশী প্রেমিক মনটা ভেতর থেকে আবারও ঢাকডোল পিঠিয়ে নিচে নিচে উঠল। অপর মানুষটার একটু আহ্লাদে ওর ভেতরের সত্তাটা আরও আশকারা পেল। মেয়েটা কেমন মায়াভরা দৃষ্টিতে ইরফান ভাইয়ের যাওয়ার পথটা দেখল। আচমকা সে পথের দিকে তাকিয়ে সিদরা বলে উঠল, আপনাকে পাওয়ার লোভ কিন্তু আমি ছাড়ছি না ইরফান ভাই। লোভ যে খারাপ সে কথা শুনে তো এসেছি সারা জীবন। কিন্তু যদি সে লোভ হয় আপনাকে পাওয়ার, যদি সে লোভ হয় আপনার হাতটা ছুঁয়ে রাখার, আপনার পাশে দাঁড়ানোর, আপনার হাসির কারণ হওয়ার, এই লোভ ত্যাগ করা যায় না জানেন, বরং দিন দিন বাড়ে, আরও গভীরে গেঁথে যায় মন জুড়ে। আপনি যখন চোখের সামনে দিয়ে চলে যান তখন মনে হয় এই মুহূর্তে ছুঁয়ে দিই আপনাকে। আপনি যখন চুপ করে থাকেন মনে হয় আপনার মনের সব শব্দ শুনে নিই আলগোছে। আপনি যখন হাসেন মনে হয় এই হাসিটা আমার একার হয়ে নেই। আপনাকে পাওয়ার লোভটা যদি অপরাধ হয় তবে আমি আজীবন অপরাধী হয়ে থাকতে রাজি, কারণ এই লোভের বিচার শুধু আমার হৃদয়ে করতে পারে, আর সে তো আপনার দিকেই ঝুঁকে আছে। আপনি কি আমাকে এই লোভের অতল সাগর অবধি ডুবে যেতে দেবেন ইরফান ভাই? কারো বক্ষ জুড়ে রঙিন বসন্তের আনাগোনা, আর কারো বক্ষ জুড়ে তীব্র খোরা। চার দেয়ালের অন্ধকার ঘরটার মাঝেই আজকাল নিজেকে বন্দি করে রেখেছে অধরা। দিনরাত কেটে যাচ্ছে হতাশায়, অথচ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না সে।
বাবা মায়ের সম্পর্কটাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তার যেন তাতে কোনো হেলদোল নেই। কারণ সে তো নিজের ভেতরে এক ভয়ঙ্কর ঝড় বয়ে চলেছে। সেদিনের নিজের করা পাপ তাকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে। বুকের ভেতর সে ভুলকে লালন করে কোনো মতে শ্বাস নিচ্ছে মেয়েটা, কিন্তু ভালো থাকা আর হয়ে উঠছে না। জীবনে কিছু ভুল থাকে না যা মানুষকে সারা জীবন কাঁদিয়ে যায়, তাদের আর কখনো সত্যিকারের শান্তি মেলে না। অধরার ক্ষেত্রেও যেন তাই হচ্ছে। প্রতিদিনের মতো আজও সে নিজের সমস্ত ভুলগুলোর হিসেব করছিল, অথচ সেগুলোর ভার বইবার শক্তি আর অবশিষ্ট নেই তার মধ্যে। সে ভাবছে, লোভ করে কি হলো? সর্বহারা ছাড়া কিছুই পেলাম কি? সব পেতে পেতেও যেন তার কিছুই পাওয়া হলো না। এক মুহূর্তের লোভ, এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকেই তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে সব সব। অতীতের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছে কেমন। প্রতিটি মুহূর্ত তাকে মনে করে দিচ্ছে তার নিজের করা পাপের কথা। বুকের ভেতর শূন্যতা আর অপরাধবোধের এক দহনে ক্ষণে ক্ষণে পড়ছে অধরা। একসময় যা চেয়েছিল সে, যা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিল, আজ তাই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। এখন কেবল তার অবশিষ্ট রইল দীর্ঘ এক শূন্যতা আর আকাশ সমান আফসোস। লোভ করে সে কি পেল? কিছুই তো নয়, শুধু হাহাকার, শুধু হারানোর যন্ত্রণা। মেয়েটা প্রতিদিনের মতো আজও ফুপিয়ে উঠল আচমকা। ঝরঝর করে কাঁদল কতক্ষণ। হঠাৎ মুখে ওড়না চেপে হতাশ কণ্ঠে আওড়াল, তীব্র লোভ করে আমি কেবল তোমাকে পেতে চেয়েছিলাম, অথচ দেখো দিন শেষে আমি কিছুই পেলাম না, না তোমাকে না নিজেকে। ওটকণ্ঠে ছিল এক ধরনের নিষ্প্রাণতা। কান্না থামানো সম্ভব হচ্ছে না। বুকের ভেতরে যন্ত্রণা থেকে থেকে আরো তীব্র হয়ে উঠল। হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসলো আরো কিছু শব্দ। জানো, এখন শুধু জীবন আমাকে বারবার উপলব্ধি করাচ্ছে, সততা যেখানে শান্তি সেখানে, লোভ যেখানে অশান্তি সেখানে। সমাপ্ত।